জনাব আলম, আমি আপনার সম্পর্কে একটু জানতে চাই, আপনার দিন এখন আসলে কিভাবে কাটছে? আপনি কি করছেন অল্টারনেটিভস এর সংগঠক হিসেবে? আপনাকে প্রতিদিন আসলে কি করতে হয় বা কি করছেন আপনি, বা আপনার পরিকল্পনাটাও যদি আপনি একটু সংক্ষেপে বলেন, এখন কি করছেন আর কয়েকদিনের মধ্যে কি করবেন? না, আমরা আসলে এখন সংগঠন গোছানোর চেষ্টা করছি সারা দেশে। এবং যারা ডায়াসপোরা আছে, বাংলাদেশে বাইরে যারা আছে, বাংলাদেশ থেকে গেছেন, ওনাদের সাথে আমরা কমিউনিকেট করতেছি। তো মূলত এটা একবারেই স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ, এবং এটা একটা ইউনিক অভিজ্ঞতা। এই অর্থে যে নাগরিক কমিটি, এনসিপি, এই পুরো ঘটনাটা তো আমাদের চোখের সামনে ঘটছে। এবং আমার আহ, যারা কমরেড ছিলেন তারা সবাই মিলে করছেন, ফলে ওইটা আমার চোখের সামনে ঘটনা। ওইটা যে এরকম একটা স্পৃহা ছিল, মানুষের একটা স্রোত ছিল, আগ্রহ ছিল, আকাঙ্ক্ষা ছিল, সবকিছু মিলিয়ে একটা রেডিমেড একটা ঘটনা। যে সংগঠন করাটা এখন দরকার, এখন কাজ। হ্যাঁ, মানুষ হচ্ছে যে আপনার রেডি হয়ে আছে সংগঠিত হওয়ার জন্য ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দলে। সেই ঘটনাটা এখন আর নাই। এখন মূলত এক ধরনের দ্বিধা, সংশয়, আস্থা সংকট, সব মিলিয়ে এটা একটা নতুন বাস্তবতায় আমরা আছি ইলেকশনের পরে। এবং এই সময়ে মানুষকে আবারও প্রায় সেম আকাঙ্ক্ষার জায়গা থেকে এনগেজ করা, এবং মানুষের আস্থার জায়গাটা ফেরত আনা, এবং সেখান থেকে তিলে তিলে সংগঠন গোছানো। আমি মনে করি এটা একটা লং জার্নি, এবং বাট ইন্টারেস্টিং জার্নি। এর ভিতরে আছি আর কি। আমরা প্রত্যেক দিনে আমরা বিভিন্ন জন আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের সংগঠক যারা আছেন। এখন পর্যন্ত 100 জন হয়েছেন, আরো বেশি হবে, 100 জন। তো ওনাদের সাথে যোগাযোগ করেন। তো ওনাদের সাথে যোগাযোগের পর আমরা কথা বলতে থাকি। সেটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হন তারা। তো কথা বলার মধ্য দিয়ে আমরা বুঝতে চেষ্টা করি যে আমাদের চিন্তা এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা মিলছে কিনা। ওই জায়গা থেকে আমরা এনগেজ করতে থাকি। প্রথমে আমাদের 17 জন সংগঠক দিয়ে আমরা শুরু করছিলাম, সেখান থেকে এখন 100 উপরে আমাদের সংগঠক সংগঠক। যত সংগঠক যত বাড়ছে, সমর্থক বা সদস্যও কি সেরকমই বাড়ছে? আমরা সদস্য, প্রথম দিকে আমরা এই জিনিসটাকে অনেক বেশি কি বলা যায়, একটা চাকনির মতো, মানে আমাদের একটা অভিজ্ঞতা যেহেতু আছে এনসিপির সময়কার। আমি সরাসরি যুক্ত না হইলেও যেহেতু আমার জানার সুযোগ ছিল, বা আমার ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী, কমরেড, যেটাই বলি না কেন, ওনারা যেহেতু করছে, ফলে যে অভিজ্ঞতার ভিতরে দিয়ে গেছে যে যখন আহ, অনেক বেশি মানুষ আসে, তখন দেখা যায় যে চিন্তা এবং একটা কার্যক্রম অথবা নির্দেশনার একটা শৃঙ্খলা থাকে না। তো আমরা চাই যে এটা একটা ডিসিপ্লিন সংগঠক হোক। কোনোভাবে ক্যাডার ভিত্তিক না, কিন্তু ডিসিপ্লিন হোক। মানে আমাদের ব্যাপারে, মানে অ্যাজ সাচ স্টুডেন্ট ফোর্সের ব্যাপারে যেটা অনেকেরই এক এক ধরনের অভিযোগ যে আমরা ডিসিপ্লিন না। তো ওই শিক্ষা থেকে আমরা বোঝার চেষ্টা করতেছি যে আমরা আসলে ডিসিপ্লিন হইতে চাই, এবং আমরা যাদেরকে সংগঠক হিসেবে নিতে চাচ্ছি তাদের সাথে বোঝাপড়াটা ক্লিয়ার করে নিতে চাচ্ছি। আমরা আসলে কি রাজনীতি করতেছি এটা যাতে ক্লিয়ার থাকে, মানে ডি- আহ, যাতে প্রত্যেক সপ্তাহে রাজনীতিটা একদিকে একবার এইদিকে একবার ওইদিকে না যায়, রাজনীতিটা যাতে স্পষ্ট থাকে। আচ্ছা, হ্যাঁ, এবং আহ, মানে এটাই। এই ডিসিপ্লিনের স্ট্যান্ডার্ড আপনি কোনটা ধরতেছেন বা কাকে ধরতেছেন যে এটা হচ্ছে ডিসিপ্লিনের স্ট্যান্ডার্ড? বাংলাদেশের ডিসিপ্লিন পলিটিক্যাল পার্টি কোনটা? বাংলাদেশের ডিসিপ্লিন পলিটিক্যাল পার্টি, ডিসিপ্লিন হচ্ছে যে পলিটিক্যাল পার্টি ইটসেলফ ডিসিপ্লিন হইতে পারবে না, হুম। কিন্তু চর্চাটা ডিসিপ্লিন হইতে পারে। এখন ধরেন আপনার প্রত্যেক রাজনৈতিক দলে একটা চর্চার ডিসিপ্লিন আছে। এবং এটা যেটা আমরা স্টুডেন্টরা শুরু করছি, আমাদের অনভিজ্ঞতা ছিল, হুম। আমাদের এক ধরনের আপনার বয়সের কারণে আমাদের এক ধরনের চিন্তার বিশৃঙ্খলাও ছিল যদি বলা যায়। হ্যাঁ, এক হুম। ধরনের অনেকগুলো চিন্তা, অনেক ধরনের হুম। মানুষ আমাদের মুরব্বী মুরব্বী হইতে চাইছেন। হুম। ফলে যেটা হয় আর কি, যে অনেক ধরনের চিন্তার হুম। মানে ঠোকাঠুকি। ওখান থেকে আসলে সঠিকটা বেছে নিয়ে সঠিকটা আমাদের বাস্তবিক প্রেক্ষাপটের সাথে মিলে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করা। এই যে ঘটনাটা, এটাই আমি বলতেছি ডিসিপ্লিন। আমি বলতেছি না যে প্যারেড করবে, সকালে ঘুম থেকে উঠে পিটি করবে, তারপরে হ্যাঁ। এটা না। মানে কোনোভাবেই না, মানে কিন্তু আপনার কিন্তু কিন্তু জনাব আলম, এটা যদি আপনি একটু পরিষ্কার করতেন, আপনি কি মনে করেন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলি আছে, ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, এরা কি রাজনৈতিকভাবে এদের মধ্যে চর্চায় ডিসিপ্লিনটা আছে? আর আপনি কি মিন করতেছেন যে নতুন যে রাজনৈতিক দলটা হয়েছে অর্থাৎ এনসিপি, তাদের মধ্যে চর্চায় ডিসিপ্লিনটা নাই কারণ বহু জায়গা থেকে আসছে? আপনি কি এরকম বলতে চাচ্ছেন? হ্যাঁ, না, এটা এটা যে ধরেন আপনার
মানে রাজনীতি তো ইভলভিং একটা ফেনোমেনা। হ্যাঁ। আপনি ধরেন না, যখন আওয়ামী লীগ সংগঠিত হয়েছে 1949 সালে, হুম হুম তখন ওখানে আপনার অনেক ধরনের মানুষ যুক্ত হয়েছে মাওলানা হুম ভাসানীকে সামনে রেখে। ওরা বিশেষ করে যুবলীগ, এর আগে যুবলীগ একটা প্ল্যান ছিল তাদের, হুম যুবলীগ এটা মানে অনেক পুরাতন সংগঠন। হুম 72-এর পরে যেটা যুবলীগ সেটা তো হচ্ছে শেখ ফ্যামিলির যুবলীগ। বাট এর আগে যে যুবলীগটা, সেটা হচ্ছে অলি আহাদ সাহেব সেখানে ছিলেন, এখন যিনি আছেন রুমিন ফারহানা ওনার বাবা। তো ওনারা যেটা করার চেষ্টা করছেন, ভাষা আন্দোলন কেন্দ্রিক, মুসলিম লীগের সাথে মিলতেছে না, ওনারা একটা কাজ করলেন। মাওলানা ভাসানী মানে ফেরত আসলেন আসাম থেকে, ওনাকে নিলেন। শেখ মুজিবুর রহমানের মতো যারা কলকাতা ছিলেন তারা আসলেন। মানে এইভাবে অনেক ধরনের লোক নিয়ে রাজনৈতিক সংগঠন হয়। কিন্তু আমি বলছি রাজনৈতিক সংগঠনের চিন্তা শৃঙ্খলাটা গুরুত্বপূর্ণ। চিন্তা শৃঙ্খলা এই জন্য বলতেছি যে আসলে আপনি মানুষকে কি ডেলিভারি দিবেন, কি প্রমিস করতেছেন, আপনারা নিজেরা কি চর্চা করবেন, কি চিন্তার উপরে, আপনারা কি চিন্তার পাঠাতনের উপর আপনারা নিজেরা দাঁড়াবেন, সেটা যদি একটু ডিসিপ্লিনড হয়, তাহলে মানুষ ওকে। হচ্ছে যে মেসেজটা ক্লিয়ার ক্লিয়ার পায় আর কি। আমার মনে হয় যে আহ, আমরা একটু পরবর্তী ইয়াতে যাই, শুধু আমি একটু একটু নোকতা দিয়ে রাখি যে চিন্তার শৃঙ্খলাকে অনেকে আবার শৃঙ্খলিত চিন্তাও বলেন। এখন এই চিন্তার শৃঙ্খলাটা আপনি অল্টারনেটিভস এর মধ্যে কি আরোপ করতে চান, নাকি আপনারা সবাই মিলে ঠিক করতে চান? মানে এটার মধ্যে থেকে আসলে এই চিন্তার শৃঙ্খলাটা কি, আপনি যদি দুই একটা বাক্যে বলেন, মানে নাহলে পুরো আলোচনাটাই অনেক বেশি থিওরিটিক্যাল হয়ে যাবে আর কি। মানে এই চিন্তার শৃঙ্খলাটা আপনি অল্টারনেটিভস এর মধ্যে কেমনে দেখতে চান, বা কিভাবে দেখতেছেন এটা? আর এটা তো আমি বললাম যে এটা একটা ইভলভিং ফেনোমেনা, সবার সাথে পরামর্শ, সবার একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা মানে একটা জায়গায় যেতে চাই যেখানে আমাদের চিন্তা, আমাদের যেটা এটার কি তত্ত্ব কোনো কথা। কর্নার স্টোন বা এরকম কোনো কিছু কি আছে যেটাকে কেন্দ্র করে ওই সবার সাথে পরামর্শ করে জিনিসটা ইভলভ করতেছে, নাকি আপনারা কেন্দ্রটাও খুঁজতেছেন? না, কেন্দ্র তো হচ্ছে যে আমাদের সাংগঠনিক পরামর্শ, চিন্তা, মানে আমরা যদি আলোচনা করতেছি, যখন আমরা কখনো বলতেছি বিভিন্ন ধরনের কি বলা যায়, পলিটিক্যাল ফিলোসফিক্যাল তর্কগুলো আমরা করতেছি, বুঝার চেষ্টা করতেছি যে বাংলাদেশে আমরা এখন বলতেছি সোশ্যাল ডেমোক্রেসি দরকার। এখন ধরেন আমাদের কথাতে এটা আছে, আমাদের অল্টারনেটিভস এর কথা। হুম এখন সোশ্যাল ডেমোক্রেসি কিন্তু মানে এক রৈখিক কিছু না, মনোলিথিক কিছু না। সোশ্যাল ডেমোক্রেসি অনেক ধরনের, হরেক রকমের সোশ্যাল ডেমোক্রেসি আছে। এবং বাংলাদেশের বাজেট যেটা হয়েছে অনুযায়ী সোশ্যাল ডেমোক্রেসি ইজ এ টাফ টাস্ক ইন বাংলাদেশ। বাট পয়েন্ট হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি কোন ধরনের সোশ্যাল ডেমোক্রেসি হবে। আমরা যেহেতু রাজনীতিটা একটু মানে আদর্শিক পজিশনের জায়গা থেকে করতে চাই, সেই জায়গা থেকে আমি বলতেছি যে একটা ডিসিপ্লিন থাকা দরকার।